মা তার 4 বছরের সন্তানকে গোয়ার এক হোটেলে হত্যা করে। পরবর্তীতে সেই মৃতদেহ কি হয়েছিল সেই সন্তান, কেন হত্যা করে তার 4 বছরের শিশু সন্তান। নমস্কার दोस्तों, मैं हूं प्रणव कुमार। আপনি দেখতেছেন জেটিভি বেঙ্গলি ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এমন এক ঘটনাকে নিয়ে কথা বলতে চলেছি যা সাধারণভাবে কোনো মানুষের পক্ষে মেনে নেওয়ার মতো না। আজকের ঘটনা, এক মা গোয়ার এক হোটেলে তার 4 বছরের নিজস্ব সন্তানকে হত্যা করে সেই তার ছেলের মৃতদেহকে ট্রলি ব্যাগে ভরে গোয়া থেকে ব্যাঙ্গালোরে ট্যাক্সি করে নিয়ে আসা ঘটনা। তো কিভাবে সম্ভব এক মা তার 4 বছরের সন্তানকে নিজের হাতে হত্যা করে গোয়ার সেই হোটেল থেকে ব্যাঙ্গালোরে সেই তার নিজের বাড়িতে ট্যাক্সি করে নিয়ে আসার ঘটনা। আর এই ঘটনা তোমরা হয়তো পেপারে বা টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় অনেকেই নজরে পড়েছে বা তোমরা অনেকেই জানো। তো চলো, কেন সে তার 4 বছরের ছোট্ট সন্তানকে হত্যা করে সেই ঘটনা খোলাসা করে। তো চলো, বেশি কথা না বলে শুরু। আজকের ঘটনা, সূচনা শেঠ। বলা বাহুল্য, এই 39 বছরের সূচনা শেঠ কলকাতায় 39 বছর আগে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ব্যাঙ্গালোরে বাড়ি তৈরি করেন আর ব্যাঙ্গালোরের মতো শহরে নিজস্ব এআই কোম্পানি তৈরি করেন। নিজস্ব এআই কোম্পানি তৈরি করেন। আর এই সূচনা শেঠের এআই কোম্পানির নাম হল মাইন্ডফুল এআই ল্যাব। আর এখানে বলে রাখি যে এই সূচনা শেঠ নিজস্ব এআই কোম্পানি যে তৈরি করতে পারে সে কোনো সাধারণ শিক্ষায় শিক্ষিত মহিলা ছিলেন না। তারপরেও তার এইরকম ঘটনা করার কারণ, সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারব। সেই 6 জানুয়ারি সন্ধ্যায় কি হয়, আর সেই 6 জানুয়ারি সন্ধ্যা পরের থেকে বর্তমান সেই সূচনা শেঠের কী অবস্থা। তো ঘটনা শুরু হয় 6 জানুয়ারি থেকে। তো এই সূচনা শেঠ 6 জানুয়ারি থেকে গোয়ার এক ফেমাস হোটেল বা পপুলার হোটেলকে বেশ কয়েকদিনের জন্য বুকিং করেন। অবশ্যই আমি সেই হোটেলের নাম নেব না। এবং 6 জানুয়ারি সেই হোটেলে তার 4 বছরের শিশু সন্তানকে নিয়ে 6 জানুয়ারি সেই হোটেলে পৌঁছায়। এরপরে 6, 7, 8 এই 3 দিন সেই সূচনা শেঠ তার 4 বছরের শিশু সন্তানকে নিয়ে গোয়ার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। এর পরবর্তীতে 8 জানুয়ারি সন্ধ্যায় সূচনা শেঠ হোটেলের রিসেপশনে রাত 10টা নাগাদ কল করে বলেন যে আমার এমার্জেন্সি বা খুব শীঘ্রই আমাকে হায়দ্রাবাদ যেতে হবে বা আমার বাড়ি যেতে হবে, তার জন্য এক ক্যাব বা গাড়ি বুক করে দেন। এর পরবর্তীতে রিসেপশনে যারা ছিলেন তারা সেই সূচনা শেঠকে বলেন যে ম্যাম, গোয়া থেকে হায়দ্রাবাদ আমরা আপনার জন্য ফ্লাইট বুক করে দিচ্ছি, আপনি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন যেহেতু আপনার এমার্জেন্সি। এর পরবর্তীতে সূচনা শেঠ বলেন যে না, আমাকে গাড়ি করেই যেতে হবে, আপনারা শুধু গাড়ি বুক করেন। এবার রিসেপশন বা হোটেল কর্তৃপক্ষ আবারও বলেন যে ম্যাম, গোয়া থেকে হায়দ্রাবাদ বেশ কয়েকশো কিলোমিটারের দূরত্ব, তো বেশ সময়ের সঙ্গে বেশ পয়সাও লেগে যেতে পারে, যেহেতু আপনার এমার্জেন্সি, তো আপনি খুব তাড়াতাড়ি পৌঁছালে হয়তো আপনার সুবিধা হবে, সেটা হোটেল কর্তৃপক্ষ বলেন। কিন্তু সূচনা শেঠ তার কোথা থেকে কোনো মতেই ছোড়ার পাত্র না। উনি বলেন যে আপনাকে পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনি শুধু বুক করেন, বাকিটা আমি বুঝে নেব। তো যেমন কথা তেমন কাজ। পরবর্তীতে সেই হোটেল কর্তৃপক্ষ রাত 1টা নাগাদ পাশের এক ট্রাভেল এজেন্সি থেকে এক গাড়ি বুক করেন এবং পরবর্তীতে রাত 1টার সময় সূচনা শেঠ তার চেক আউট সেরে তার এক ট্রলি ব্যাগ সহ সূচনা শেঠ রাত 1টা নাগাদ তার হোটেল থেকে, গোয়ার সেই হোটেল থেকে বের হন। এর পরবর্তীতে 9 জানুয়ারি সকালের দিকে যখন সেই সূচনা শেঠের সেই রুমকে সাফাই করার জন্য সেই হোটেলের কর্মচারীরা সেই রুমে যান এবং সাফাই করার সময় তারা কিছু বুঁদ রক্ত দেখতে পান এবং তারা ঠিক বুঝে উঠতে পারে না যে আদৌ সেটা রক্ত না অন্য কিছু। তখন সেই হোটেল কর্মচারীরা সেই রিসেপশনে কল করেন এবং বলে যে এখানে আমরা কিছু রক্তের মতো কিছু দেখতে পাচ্ছি, সেটা আদৌ কি রক্ত না অন্য কিছু সেটা আমরা বুঝে উঠতে পারতেছি না। তারাও ঠিক বুঝে উঠতে পারে না যে আদৌ সেটা রক্ত না অন্য কিছু। এবার পুরো ঘটনা হোটেল ম্যানেজার রিসেপশনওয়ালার কাছ থেকে জানতে চায় যে এই রুমে কে ছিল। তিনি বলেন যে এই রুমে এক ভদ্রমহিলা ছিলেন সূচনা শেঠ নামে এবং তিনি কাল রাত 1টা নাগাদ খুব এমার্জেন্সি সহ হোটেল থেকে বেরিয়ে যান। এবং ভাবার বিষয় এই যে
তিনি যাবেন হায়দ্রাবাদে এবং হায়দ্রাবাদ তিনি ফ্লাইটে না গিয়ে এবং তিনি গাড়ি করে যান। তখন এই বিষয়কে নিয়ে সেই হোটেলের যে ম্যানেজার তার সহ রিসেপশনওয়ালা তাদের পুরো বিষয়টা সন্দেহ হয় এবং তারা তার আসার যে সিসিটিভি ফুটেজ সেটা দেখে এবং তার পরবর্তীতে তারা বেশি কিছু না ভেবে তারা তৎক্ষণাৎ পাশের যে পুলিশ স্টেশন সেখান থেকে পুলিশ স্টেশনকে কল করে এবং তৎক্ষণাৎ পুলিশ আসে। এটুকু বলে রাখি যে হোটেল কর্তৃপক্ষ যে 2 ফোঁটা রক্ত দেখলো, দেখার পরে এত বড় একটা পরিস্থিতি ক্রিয়েট করলো, সেটা হয়তো আপনাকে একটুখানি ভাবাবে। কিন্তু এখানে বলে রাখি যারা হোটেল কর্তৃপক্ষ তারা ট্রেন্ড থাকেন যে এই সমস্ত মার্ডার বা খুন খারাপের ঘটনা অনেক হোটেলেই হয়, তার জন্য তারা খুব সতর্ক থাকেন বা এই বিষয়ে তারা ট্রেন্ড থাকেন যে এই সমস্ত কোনো কিছু দেখলেই তারা বিষয়টাকে খুব সন্দেহজনকভাবে নেয়। আর এই অল্প কিছু রক্তের জন্য সূচনা সেটের পুরো ব্যাপারটা সামনে আসে। এর পরবর্তীতে পুলিশ সেই হোটেলে আসে এবং সেই হোটেলের ম্যানেজার বা সেই রিসেপশনকে জিজ্ঞাসা করে যিনি ছিলেন। এবারে তিনি বলেন, পুরো ঘটনা বলেন যে সেই সূচনা সেটের বুকিং সহ তার যে এমার্জেন্সিভাবে চলে যাওয়া এবং ভাবার বিষয় যে উনি এমার্জেন্সি সহ ওনাকে ফ্লাইট অফার করা সত্ত্বেও উনি গাড়ি করে যাওয়াটা বেশি কমফোর্টেবল মনে করেন। পুলিশের এখানে সন্দেহ হয় এবং পুলিশ সেই হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করে এবং সেই 6 জানুয়ারি যখন সূচনা সেট সেই হোটেলে এন্ট্রি হন তখন দেখতে পারেন যে সূচনা সেটের সঙ্গে তার এক ছেলে 4 বছরের যে সন্তান তিনি ছিলেন। কিন্তু সূচনা সেট যখন এমার্জেন্সি হিসেবে রাত 1টা নাগাদ সেই হোটেল থেকে বের হন, তার সঙ্গে শুধু তার এক বড় লাকেজ সেটুই বের হয় বা তার সন্তান তার সঙ্গে ছিল না। পুলিশের এই বিষয়টা সন্দেহ হয়, তৎক্ষণাৎ পুলিশ সেই বিষয়টাকে খুব সিরিয়াসলি নেয়। এরপরে পুলিশ সূচনা সেটকে কল করে এবং সূচনা সেটকে বলে যে আমরা আপনার রুমে কিছু বুঁদ রক্ত দেখতে পাই, সেটা আসলে কার রক্ত? এবার সূচনা সেট বলে সেটা আমার পিরিয়ডের রক্ত। যদি আমি আপনার হোটেলকে নোংরা করে থাকি তো তার জন্য আমি ক্ষমাপ্রার্থী, আপনারা সাফাই কর্মীর দ্বারায় সাফ করে নেবেন এবং কিছু এক্সট্রা পয়সা যদি দরকার তো আমি সেটা পাঠিয়ে দেবো। এরপরে পুলিশ সূচনা সেটকে আবার জিজ্ঞাসা করে যে আপনি যখন হোটেলে এসেছিলেন তখন সিসিটিভি ফুটেজে আমরা দেখছিলাম যে আপনি বাচ্চার সঙ্গে আসছিলেন, আপনার 4 বছরের এক শিশু সন্তান ছিল, কিন্তু আপনি যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন আপনার সঙ্গে এক লাকেজ ছিল কিন্তু কোনো বাচ্চা ছিল না। এবার সূচনা সেট খুব আত্মবিশ্বাসের সঙ্গে পুলিশকে বলে যে আমার এক গোয়াতে বন্ধু, তার কাছে আমার বাচ্চাকে আমি রেখে এসেছি আমার তাড়াহুড়োর জন্য। আর এমনকি গোয়ার এক ভুয়ো অ্যাড্রেসও পুলিশকে সূচনা সেট দেয়, কিন্তু তৎক্ষণাৎ পুলিশ সেই ভুয়ো অ্যাড্রেসে যায় এবং তখন সেটা ভুয়ো অ্যাড্রেস সেটা বেরিয়ে আসে। এবার পুলিশ সেই গাড়ি চালককে ফোন করে এবং গাড়ি চালককে বলেন যে আপনাদের এখন বর্তমান লোকেশন কোথায়? এবং তখন ড্রাইভার বলেন যে আমরা গোয়া পেরিয়ে পার্শ্ববর্তী রাজ্য তেলেঙ্গানায় প্রবেশ করেছি। তখন পুলিশ সেই গাড়ি চালককে বলে যে পার্শ্ববর্তী কোনো পুলিশ স্টেশনে গাড়ি নিয়ে যাওয়ার, যেমন কথা এবার তেমন কাজ। গাড়ি চালক সেই গাড়ি আর সূচনা সেট সহ তেলেঙ্গানার এক পার্শ্ববর্তী যে পুলিশ স্টেশন সেখানে পৌঁছায় এবং এবার সেই সূচনা সেটকে পুলিশ হেফাজতে নেয় এবং এবার তার তল্লাশি শুরু হয়। এবার যখন সূচনা সেটের সেই লাকেজকে গাড়ি থেকে নামানো হয় এবং পুলিশ স্টেশনের ভিতরে নিয়ে যাওয়া হয়, তখন সেই লাকেজ থেকে সূচনা সেটকেই বলা হয় যে সেই ব্যাগ ওপেন কর। সূচনা সেট তখন তার ব্যাগ ওপেন করে, তখন প্রথমত ব্যাগের উপরে নিজের কাপড়, তারপরে তার বাচ্চার কাপড়, তারপরে তার বাচ্চার কিছু খেলনা এবং তারপরে সেটা তার 4 বছরের ছেলের মৃতদেহ বেরিয়ে আসে। এবং অবাক করার বিষয় এই মৃতদেহের সঙ্গে এক সুইসাইড নোট বেরিয়ে আসে, আর সেটা অন্য কারো সুইসাইড নোট নয়, সেটা সূচনা সেটের নিজের লেখা সুইসাইড নোট। আর সেই সুইসাইড নোটটা কিছুটা এরকম: আমি আদালত এবং আমার স্বামী আমার ছেলেকে তাদের হেফাজতে নেওয়ার জন্য আমাকে চাপ দিচ্ছে। তাতে আরও লেখা ছিল, আমি অত্যন্ত দোষী, আমার ছেলেকে আমি ভালোবাসি, সেই জন্য আমার ছেলেকে আমি আমার স্বামীর সঙ্গে দেখা করতে দিতে চাইনি। এবার সূচনা সেটকে জিজ্ঞাসা করা হয় যে এই সুইসাইড নোটটার মানে কি, বা এই সুইসাইড নোটটা
কার হাতের লেখা। এবার সুচনা সেন নিজে মেনে নেয় যে এই সুইসাইড নোটটা তারই লেখা, কিন্তু সে কোনোভাবেই মানতে চাচ্ছিল না বা মেনে নিতে চাচ্ছিল না যে তার ছেলেকে সেই খুন করে। এখানে একটা বিষয় বলে রাখি যে আমরা প্রথমত যে দেখি যে হোটেলে কিছু রক্ত পাওয়া যায় এবং সুচনা শেঠ সেটা বলে সেটা অন্য কোনো বিষয়ের রক্ত, কিন্তু সুচনা শেঠের আমরা ফটোতে তোমরা জিনিসটা নোটিশ করবে যে সুচনা শেঠের হাতে ব্যান্ডেজ ছিল। সুচনা শেঠেরই সেই রক্ত। সুচনা শেঠ এমন কিছু পরিকল্পনা করে যে প্রথমত সে নিজের ছেলেকে হত্যা করবে, তারপরে নিজে সুইসাইড করবে। এবার আসি ঘটনার একটুখানি পেছনে, সুচনা শেঠের বৈবাহিক জীবনে। সুচনা শেঠ কলকাতার বাসিন্দা ছিলেন, ইয়ানি কি বেঙ্গলি। এবার তার যে স্বামী তিনি ছিলেন কেরালার বাসিন্দা, ভিক্টর রমন। এবার সুচনা শেঠ আর সেই ভিক্টর রমন লাভ করেই বিয়ে করেন 2010 সালে এবং পরবর্তীতে তাদের 9 বছর পরে এক ছেলে সন্তান হয়। পরবর্তীতে লকডাউন আসার কারণে কোভিডের সময় তারা একসঙ্গে ছিল। পরবর্তীতে 2020 সালে হায়দ্রাবাদের পারিবারিক আদালতে তারা তাদের যে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের আবেদন করে। আর তাদের সেই বিবাহ বিচ্ছেদের যে পুরো ব্যাপারটা সেটা একদমই আটকে থাকে সেই বাচ্চাকে নিয়ে। আদালত ডিসাইড করতে পারে না যে সে বাবার সঙ্গে থাকবে নাকি মার সঙ্গে থাকবে। এখানে কেস চলাকালীন ভিক্টর রমনকে তার যদিও সেই সন্তান তার মায়ের সঙ্গে ছিল, কিন্তু আদালত ভিক্টর রমনকে তার যে সন্তান বা তার ছেলের সঙ্গে প্রত্যেক রবিবার দেখা করতে দিয়েছিল। এখানে কিন্তু সেই যে সুচনা শেঠ তার ছেলেকে তার স্বামীর সঙ্গে দেখা করতে দেননি, এমনকি খুনের 5 রবিবার আগ পর্যন্ত তার ছেলের সঙ্গে দেখা করতে দেননি। এবার যখন খুন হয়, ছেলেকে যখন খুন করা হয়, সেই ভিক্টর রমন তবুও ইন্দোনেশিয়া ছিলেন, দেশে ছিলেন না। এর পরবর্তীতে ঘটনা শোনার পরে ইন্দোনেশিয়া থেকে ফিরে আসেন দেশে সেই ভিক্টর রমন। পরবর্তীতে পুলিশ তার বয়ান রেকর্ড করেন। তিনি বলেন যে সুচনা এরকম ঘটনা ঘটিয়েছেন কেন তার কোনো নির্দিষ্ট কারণ সে ঠিকমতো বলতে পারে না বা বুঝে উঠতে পারে না। তিনি বলেন যে বেঙ্গালুরু পারিবারিক আদালতে সেই শিশুটিকে নিয়ে অনেক দিন ধরে সেই মামলাটা চলছিল যে শিশুটি কার হেফাজতে যাবে। আর সেই কেস চলাকালীন এই ঘটনা ঘটিয়ে বসে সেই সুচনা শেঠ। এর পরবর্তীতে 15 তারিখে সুচনা শেঠকে আদালতে তোলা হয়। এবার সুচনা শেঠ প্রথম যে আদালতে বক্তব্য রাখেন সেটা কিছুটা এরকম। তিনি বলেন যে আমি যখন ঘুমোতে গিয়েছিলাম তখন আমার ছেলে বেঁচে ছিল বা তখন সে ঘুমিয়েছিল, কিন্তু এবার যখন আমি ঘুমিয়ে পড়ি, এবার ঘুম থেকে যখন জেগে উঠি তখন আমার ছেলে মৃত বা তখন সে আর বেঁচে নেই। এবার আদালত সেই সুচনা শেঠকে আবারও 5 দিনের রিমান্ডে পাঠানো হয়। এবার ভাবার বিষয় এই যে এখন কি হয়েছে সেটা হয়তো সময়ের সঙ্গেই সামনে আসবে। এবার বলে রাখি যে এই ঘটনার আপডেট আমার কাছে অনেক আগেই চলে আসছিল বা অনেক আগেই আমি স্ক্রিপ্টেড বা কিছু অংশ ভিডিও শ্যুট করে রাখি। মাঝখানে আমার শরীর খারাপ হয়, তার জন্য ভিডিওটা খুব লেট হয়ে যায়। তো চলো, কোনো ব্যাপার না। সুচনা শেঠের পরবর্তী যদি কোনো সেরকম কোনো আপডেট আসে তো অবশ্যই ভিডিও বানাবো। তো ভিডিওটা বলবো না কেমন হলো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো, এটা আমি বলবো, কেননা নতুন চ্যানেল, সাবস্ক্রাইবার খুবই কম। আর নেক্সট কী টপিকে ভিডিও তোমাদের দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওটাকে লাইক করো। তো ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।